নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। Hi everyone, good morning. Welcome back to my channel with a new vlog. আজকে হচ্ছে সানডে স্পেশাল আমাদের কি রান্না হচ্ছে সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্রথমেই, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। সো দেখতে থাকো ব্লগটা, একটা লাইক আর একটু ছোট্ট কমেন্ট করে দিও ভিডিও শেষে। অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েই শুরু হয়েছিল আমার দিনটা। সকালে উঠেই ঝটপট ব্রেকফাস্ট করে নিয়েছিলাম স্যান্ডউইচ করে। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডিমের একটা কারি বানাচ্ছিলাম, এরপরে বানাবো স্যামন মাছ। রবিবার মানেই একটু জমজমাট খাওয়া দাওয়া, আর সাথে আমরা অ্যাড করেছি একদম বাঙালিয়ানায় ভরপুর। তো শুরু করা যাক আজকে রান্নাবান্না। এই ডিমের কারির রেসিপিটা তোমাদের আগেও দেখিয়েছি, তাই এটা আর অতটা ডিটেলসে দেখালাম না। জাস্ট আমি করে নিচ্ছি এটা। ওই পেঁয়াজ বেটে দিয়েছিলাম আর সমস্ত মশলা দিয়েছিলাম, আর একটু দই দিয়ে কষিয়ে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিম ভাজা মানে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি, আর একটু কাসৌরি মেথি দিয়েছিলাম। আর পুরো রেসিপিটা দেখতে চাইলে দেখবে আমার ব্লগে অলরেডি এটা আপলোড করা আছে। এরপর আমি কিছু স্যামন মাছ ভেজে নিয়েছিলাম, স্যামন মাছেরও ফুলকপি আর আলু দিয়ে প্লেন ঝোল করে দিয়েছি, এটাও খেতে খুব ভালো লাগে। আরেকদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। ভাত টাত খেয়ে এখন আমি বেরিয়ে পড়েছি দাদাদের সাথে একটু বাজারে যাব। স্যামস ক্লাব বলে, যেটা কস্টকোর মতোই বড়। চলো যাওয়া যাক, তাহলে তোমাদের শেয়ার করছি ওইগুলো। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে, তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু গেছে। আমার প্রত্যেকটা দিনই বড্ড হেকটিক যায়, যখন থাকি একদম ফাঁকা থাকি, যখন বিজি হয়ে যায় একদম হেকটিক যায় দিনটা আর কি। চলো যাওয়া যাক। কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি এখন স্যামস ক্লাব এই শপটার সামনে। এখন আমরা এখানেই ঢুকছি। এখানে সমস্ত কিছু পাওয়া যায় একই ছাদের নিচে, হোলসেল রেটে একটু। তবে জিনিসটা একটু বাল্কে নিতে হয়, মানে অনেকটা করে অ্যামাউন্ট নিতে হয়। এখানে গিয়ে আমি দেখলাম যে একদম আমরা যে কস্টকোর ব্লগটা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে এর সাথে একদমই মিল। প্রচুর বড় একটা স্টোর ছিল আর অনেক অনেক কালেকশন ছিল। আর সমস্তটাই এখানে একটু বড় বড় জিনিস নিতে হবে, মানে ধরো তেল নিলে তাহলে দুটো অ্যাটলিস্ট নিতে হবে জার, এরকম ব্যাপার ছিল। মানে এখানে কম আইটেমে কিছু নেই, মানে তুমি যদি চাও যে আমি এই অল্প অল্প আইটেম নেবো সেগুলো এখানে হবে না। তবে এখানে মানে বেশ সাশ্রয়মূলক, মানে আমরা যে জিনিসগুলো আমরা কিনে থাকি সারা মাসের বাজারের জন্য, সেটা তো অনেক দিন চলে গেলেই ভালো হয়। আর যদি সেটা একটু কম দামে মানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাহলে ক্ষতি কী। তো এটা খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা, একদম সেম টু সেম কস্টকোর মতনই, বরঞ্চ আরও সাশ্রয়মূলক। এখানে দেখলাম কি সুন্দর ফুল গাছগুলো ছিল এই প্রাইসের মধ্যে। তাছাড়া আরও অনেক জিনিস ছিল। প্রথমত আমি এই জায়গায় নতুন গেছি বলে এটা ঘুরতেই আমার অনেক সময় লেগেছে, তাই বেশিরভাগ জিনিসটাই আমি অত ভিডিও করিনি। আমি নিজের চোখে সেগুলোকে দেখছিলাম কোনটার কি দাম এবং আমাদের মাসের বাজারে কি কি লাগবে। দেখো আমি শেয়ার করছি আমি কি কি এখান থেকে কিনে আনতে পেরেছি। প্রথমে আমি কিনে এনেছি একটা ব্যাগ রসুন, কারণ রসুনটা এখানে আমাদের অনেক লাগে আর এটা 1 মাস থেকে যাবে। আমি এখানে নিয়েছি আলুটা মোটামুটি অনেকটা সাশ্রয়ী পেয়েছি, মানে অনেক বড় প্যাকেট ছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা খেজুরের প্যাকেট, এটা নিয়েছিল $10 দাম। আর নিয়েছিলাম দুটো তেলের জার, সেটা আশা করি দেখতেই পেয়েছো। এবার বাড়ি এসেও আমাকে আবার রান্না করতে হবে, রাতের খাবারের জোগাড় করতে হবে, সেটারই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। এটা করতে করতে তোমাদের আমি ওই দামগুলো বলে দিই। খেজুরটার দাম নিয়েছিল $10 মতন, মানে ইন্ডিয়ান প্রাইসে এখন যা ডলারের দাম যাচ্ছে ধরো 95 ইন্টু 10 গুণ করে যেটা হবে সেটা। তো এইভাবে তোমরা মানে ক্যালকুলেট করে নিতে পারো। আর তেলটার দাম নিয়েছিল, দুটো জারে নিয়েছিল ওই $14 মতন। আর তারপরে রসুনের প্যাকেটটা নিয়েছে খুবই কম, $4 থেকে $5 নিয়েছিল দাম রসুনের প্যাকেটটা। আর এটা অনেকটা ছিল, আর অনেকটা অ্যামাউন্ট যেহেতু থাকে প্রায় 1 মাস চলে যায় আমার, সেজন্য ওটা ভালো লাগে নিতে। যদিও আমি রান্নায় আদা রসুন বাটা ইউজ করি, তো যাই হোক। আর আমি নিয়েছিলাম কি যেন, হ্যাঁ আলুর প্যাকেটটা, আলুটা যেটা আমরা $7-8 কিনি, এর থেকে হাফ প্যাকেট যেটা সেটা $7-8 পাওয়া যায়। বাট আজকে যেটা পেয়েছিলাম ওটার দাম ছিল $8, কিন্তু সেম মানে ডবল অ্যামাউন্ট
সেই জন্য আমি এটাই নিই, মানে ডবল কোয়ান্টিটি, সেই জন্য আমি এই আলুর প্যাকেটটা নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে পেঁয়াজ কুচিয়ে নিলাম। প্রথমে ভাবলাম আমি পেঁয়াজটা কেন কুচলাম, পেঁয়াজটা তো বেটে দিলেই পারতাম। যেহেতু এই রান্নাটার রেসিপিটা আমি খুব একটা দেখিনি, আমি নিজের মতন করেই বানাচ্ছি, যেমন করে ঘুগনি বানাই ব্যাস ওইভাবেই বানাচ্ছি। ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি বানাচ্ছি মানে ওই ছোলার ডালটাকে, তো চানা মশলা বানাচ্ছিলাম আমি এটা এখন। সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে কখনো বানাইনি এই ছোলার ডালটা, আজকেই প্রথম বানাচ্ছি। মানে আমার 1 বছর বিয়ে হয়েছে, এই 1 বছর ধরেই আমি নতুন রান্না করছি, তো এই 1 বছর আমি এটা আজকে প্রথম বানাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিলাম, এবার ছাড়িয়ে নিচ্ছি কিছুটা রসুন। হয়তো এই রান্নাটাতে বেশি করে মশলা দিলে ভালো লাগবে, সেজন্যই আমি এটা করছিলাম। এটাতে তো আলু দিয়ে আমি কখনো কোথাও খাইনি, কোনো বিয়ে বাড়ি বলো বা কারো বাড়িতেই হোক, সেজন্য আমি শুধু ছোলার ডালই মানে চানা মশলাটা শুধুই বানাচ্ছিলাম। হয়তো এর সাথে পনির থাকলে দেওয়া যেত, বাট আমি আর দিইনি। যাই হোক, এখানে রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপরে আমার মনে হলো যে আর একটু পেঁয়াজ দিলে মনে হয় রান্নাটা আরও বেশি ভালো হবে, মানে গ্রেভিটা কি দিয়ে হবে এখানে। সেই জন্য আমি আর একটা পেঁয়াজকে কেটে এটাকে আমি বেটে নিলাম মিক্সিতে। তার সাথে আমি অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য। কাঁচা লঙ্কা না দিলে মানে কাঁচা লঙ্কার ঝালটাই আমার খেতে ভালো লাগে, ওই লঙ্কা গুঁড়ির ঝাল আমার খেতে ভালো লাগে না। চলো এটা বেটে আনি। এই যে বাটা হয়ে গেছে, এবার আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে। এরপর আমি অ্যাড করে দেবো এখানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এবার আমি এখানে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেবো, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম। তার সাথেও অ্যাড করব ওই পেঁয়াজ বাটাটা যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে চলো এটা ভাজতে থাকি। তোমরা যদি অন্য কোনো স্টাইলে এই চানা মশলা বা ছোলার যেটা রান্না করে থাকো তাহলে অবশ্যই জানিও। এখানে আমি কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু চানা মশলা। তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটা রেডি করে রাখলাম, ওটাও এবার দিয়ে দেবো একটু পরে। এখানে পেঁয়াজ ভাজাটা মানে পেঁয়াজ বাটাটাকেও ওটাকেও একটু ভেজে নিচ্ছি, ওটা লালচে কালার এলেই আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এটা যখন ভাজছিলাম প্রচণ্ড আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, মানে এত ঝাঁঝ হয়ে গেছে গোটা ঘরটা। আমাদের অ্যাপার্টমেন্টটার মধ্যে মাত্র 2টো জানলা, একটা ওই মেন যে ডাইনিং রুম সেটাতে, আরেকটা রয়েছে বেডরুমে। এবার বেডরুমটা তো বন্ধ রাখি যাতে পেঁয়াজের গন্ধ বা আমাদের ইন্ডিয়ান মশলার গন্ধ জামা কাপড়ে না চলে যায়, বাট ওই যে একটা জানলা, আর দরজাটাও খুলে রাখতে পারছিলাম না, কে কখন ঢুকে যাবে। সেই জন্য আমি দরজাটাও খুব বেশি সময় খুলে রাখি না, তবে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে খুলেই রাখি, ওই আর কি। তো এই যে দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে ওই মশলাগুলো। এর সাথে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর এছাড়া রসুন তো বেটেইছিলাম ওই পেঁয়াজটার সাথে, তারপরেও আমি একটু আদা রসুন বাটা দিলাম এখানে। আমি আদা রসুন বাটাটা পেস্ট হিসাবে কিনেই আনি একবারে ইউজ করার জন্য, তাহলে ওটা রান্নার ক্ষেত্রে ইজি হয়। প্রতিদিন ওই রান্নার সময় এটা ওটা বাটা আমার ইচ্ছা করে না বাটতে, তাই জন্য এই যে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। এরপরে টমেটো বাটা দিয়ে দেবো একটু, যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এবার মশলাটা যাতে না জ্বলে যায় সেই জন্য আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে এটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিল এই পর্যায়ে। এরপরে যখন কাসুরি মেথিটা দিয়েছিলাম তখন আরও সুন্দর গন্ধ বেরোচ্ছিল পুরো ঘরে। আর যেহেতু বদ্ধ ঘর, একটাই জানলা ধোঁয়াটা বেরোনোর জন্য, এছাড়া চিমনি তো আছেই যেটা দিয়ে এই গরম ধোঁয়াটা গোটা ঘরের মধ্যে সার্কুলেট হচ্ছে, বাট বাইরে বেরোতে তো টাইম লাগে না। এখানে আমি কিছুটা টক দইও ফেটিয়ে নিলাম। এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি টক দই অ্যাড করে দিচ্ছিলাম। টক দই দিয়েও মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো এখানে।
কি সুন্দর হয়েছে না কালারটা, কি দারুণ লাগছে দেখতে, দেখুন। আর এরপরে আমি আস্তে আস্তে এবার এর মধ্যে জল অ্যাড করতে থাকলাম, তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, যাতে পেঁয়াজের বা আদা রসুনের গন্ধটা না থাকে। আমার প্রতিটা ক্ষেত্রে এটাই হয় যে বেশিক্ষণ ধৈর্য থাকে না, আমি আগেই জল দিয়ে ফেলি। আমি ভাবছি যে এবার আমাকে অনেকক্ষণ ধরে রান্না করতেই হবে, তো সেই জন্য আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর বেশ ভালোই দেখছিলাম তেল ছেড়ে এসছে মশলাটা থেকে। তো এই পর্যায়ে এবার আমি ডালটাকে সিদ্ধ করে রেখেছি আগেই, ছোলার ডালটাকে। এবার এটা একটু কষে গেলে ছোলার ডালটাকে অ্যাড করে দেবো এখানে। এই যে এবার আমি অ্যাড করে দিচ্ছি ছোলার ডালটাকে। এই মানে ছোলার ডাল আমি প্রথমবার যেহেতু রান্না করছি, তাই ভাবছিলাম যে এটা কীরকম সেদ্ধ হলে ভালো লাগবে, সেটা নিয়েও আমি একটু কনফিউজডই ছিলাম। বিকজ ঘুগনি আমার একটু গলা গলা ভালো লাগে। এবার আমি ওপর থেকে একটু কাসৌরি মেথি দিচ্ছিলাম। কাসৌরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতে দুর্দান্ত স্বাদ হয়, সেই জন্য আমি কাসৌরি মেথি অ্যাড করে দিলাম, যাতে এটার টেস্টটা আরও বেড়ে যায়। প্রথমত আমি কনফিউজ ছিলাম, যেহেতু আমি প্রথমবার রান্না করছি, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম যেটা কেমন হবে, দেখা যাক। তো যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাটা অলমোস্ট হয়েই এসছে। তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি এখন একটু সস অ্যাড করে দিলাম এর সাথে, টমেটো সস, যেহেতু খেতে একটু ভালো হবে তাই। আর এখানে আমি ফ্রোজেন পরোটাটাকে তেল দিয়ে সেঁকে নিচ্ছিলাম। এই যে এখন আমার রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমই নতুন নতুন ভালো মন্দ কিছু রান্না করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।